দার্জিলিং থেকে শুরু হলো আমাদের পরিক্রমা। প্রথম দিন আমি তো আমার মতন ঘোড়া নিয়েছি এবং যে ঘোড়া চালাচ্ছেন সেই আমার পোর্টার আমার একটা ব্যাগ ক্যারি করছেন এবং আমার সঙ্গেও একটা আমার ছোটো পার্সটা রয়েছে। ঘোড়ায় ওঠাটাও তো একটা দুরূহ কাজ। তো যাই হোক, সর্বশক্তি নিয়োগ করেছি, পরিক্রমা যেতেই হবে। শিবকে কাছ থেকে দেখতে হবে, কৈলাসকে, আমার স্বপ্নের নগরীকে। শুরু হলো যাত্রা সকালবেলা। যাচ্ছি, হাঁটছি। কিছু দূর যাওয়ার পরে দেখছি চারপাশে পাহাড়। সেই পাহাড়ে না কোনো গাছ, না কোনো নদী, তবে হ্যাঁ, নিচ দিয়ে বয়ে চলেছে চিরচির করে একটি নদী। কেউ বলে ওটা কার্নাল, কারণ ওখানে আমরা একটা অভাব ফিল করেছিলাম কোনো গাইডে যে বলবে, কারণ তিব্বতী যে নিয়ে যাচ্ছে সে না তো আমার ভাষা বোঝে, না ইংরেজি না হিন্দি। ইঙ্গিতে ইশারায় আমাদের কথোপকথন হচ্ছিল। তো যাই হোক, আর আমার শরীরটাও একটু খারাপ হয়ে পড়েছিল, কারণ ওখানে একটা ওষুধ নাকি খেতেই হয়, ডাইমক্স, অল্টিটিউড হাইয়ের জন্য। আমার ইচ্ছে ছিল না, কিন্তু সবার চাপাচাপিতে ওটা খেলাম। খেয়ে একটু আমার পেটের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেটা নিয়েই চলেছিলাম। কিছু না খাওয়াটাই আমি মনে হলো এটাই ভালো ব্যবস্থা। ওরা অবশ্য আমাদের লাঞ্চ প্যাক করে দিয়েছিল টিফিনে, রাস্তায় খাবার জন্য। তো এইভাবে তো যাচ্ছি অনুভব করছি ডান দিকে পাহাড়, কোথায় দেখা পাবো তার। এক একটা জায়গায় মাঝে মাঝে এমন আকৃতির আছে, মনে হচ্ছিল যেন এটা বোধহয় শিবের নৃত্য মূর্তি। আরেকটা মনে হলো বোধহয় এটা হচ্ছে গণেশের মুখ, কিন্তু কেউ বলে দেবার নেই। ওইভাবেই চলতে প্রায় সন্ধে হয়ে এলো। তখন আমাদেরও পৌঁছে দিল, প্রায় চলে এসছে আমাদের হোটেলের কাছে। এটাই আজকের দিনের মতন শেষ যাত্রা, এবং হোটেলে আমাদের থাকতে হবে। পরের দিন সকালেই আবার নতুন দ্বিতীয় পরিক্রমা শুরু হয়ে যাবে। মাঝখানে অবশ্য আমাদের একটু ঘোড়া থেকে নামানো হয়েছিল, এদিক ওদিক ঘুরে আবার যথারীতি ঘোড়ায় উঠে আমাদের হোটেলের কাছে নিয়ে আসতে। ঠিক হোটেলে ঢুকতে গিয়েই একটা ঝর্ণা নিচে যে পাথরের উপর দিয়ে বয়ে চলেছিল। কিন্তু অদ্ভুত একটা ঘটনা হলো, আমার সামনে আমারই মতন আরেক তীর্থযাত্রী, তিনি বয়স্ক, ছিটকে পড়ে গেলেন ঘোড়া থেকে। কী করে এটা হলো আমি তো ভেবেই পেলাম না। যাই হোক, তাকে ধরাধরি করে আবার তুলে আবার বসানো হলো, এবং আমার ঘোড়াওয়ালা আমাকে বলল যে একটু কী করে এগিয়ে পিছিয়ে, যখন আগে যাবে কী করে পেছনে মুভ করতে হয়। অবশ্য আমি ওটা জানতাম, যদিও সে তারা আগে বলেনি। হোয়াটএভার মেবি, ওইভাবে সাহসে বুক বেঁধে যেতে তো হবেই, এখন উপায় কি। ওইভাবেই পার হয়ে গেলাম। স্বয়ং শিবের আশীর্বাদে আমরা হোটেলে পৌঁছে গেলাম। এবার সেখানে সারা রাত থাকতে হবে, এবং আমাদের বারান্দা থেকেই কৈলাসটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো, যদিও সেটা সম্ভব নয়, বেশ অনেকটা দূর। কিন্তু দেখে বরফ আবৃত খুব একটা ছিল না, মাথার ওপরে কিছু কিছু বরফ মনে হচ্ছিল যেন শেষ নাগের মতন জড়িয়ে আছে। তো আমরা ওটা দেখে ফটো তুললাম কিছু, তুলে এইবার ঘরে একটু রেস্ট নিলাম। সেখানেও আমাদের ডরমিটারি সিস্টেম, এবং ওরা একটা জিনিস আমাদের হেল্প করলো, ঘরে এসে একটু চা, জুস, স্যুপ, এই ধরনের জিনিস একটু দিয়ে গেল ওরা। ওই ঠান্ডার মধ্যে খুব ভালোই লাগলো। ওই একটা যেটা প্রবলেম, ওখানে টয়লেট ব্যাপারটা, হোটেলে কোনো টয়লেট থাকবে না,
এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে অনেকটা হেঁটে পেছন দিকে যেতে হবে, একটা জায়গায় ঘর করা রয়েছে, তো সেখানেও কোনো জলের ব্যবস্থা নেই। কিছু পার্টিশন দিয়ে দিয়ে আলাদা সেপারেট করে টয়লেট বানিয়ে রেখে দিয়েছে। তো এটা বেশ একটা কষ্টকর, এবং বিশেষত রাত্রে যদি কেউ টয়লেটে যেতে হয়, হাতে টর্চ, টিস্যু পেপার, শীতের জামা কাপড় এই সমস্ত নিয়ে যেতে হচ্ছিল। তো যাই হোক, এই সমস্ত বাধা তো আর বাধা নয়, এগুলো মানিয়েই নিতে হয়েছিল। এবার পরের দিন আমাকে তো সেই দিন আমার একটু শরীরটা খারাপও লাগছিল এই লং জার্নি করে। আর এরা আমাদের যারা নিয়ে গিয়েছিল, নেপালি যারা গাইড ছিল, তারা কিন্তু সঙ্গে একটা করে অক্সিমিটার রাখতো, এবং অক্সিমিটারে অক্সিজেন চেকিং হতো, লেভেল কেমন আছো, তোমাকে পারমিশন দেওয়া যাবে কি না নেক্সট ট্রিপটার। আমি নিজেও একটা অক্সিমিটার ক্যারি করেছিলাম। তো তখন আমি দেখলাম, ওরাও বলল আপনার অক্সিজেন লেভেল খুব কম, আপনার পক্ষে নেক্সট ট্রিপটা করাটা সম্ভব হবে না। আমার মাথায় বাজ পড়ল। আমি বললাম না, সেটা সম্ভব না, আমি এত দূরে এসেছি, আমি আর ফিরে যাব না, যে করেই হোক আমি যাব। আমি বলছি না, এটা সম্ভব না, আমরা এগুলো অ্যালাউ করতে পারি না, লাইফ রিস্ক থেকে যাবে, এবং ওখানে গেলে পরে তখন আপনাকে আলাদাভাবে আমাকে রেস্কিউ মেথডে পাঠাতে হবে, ওটা অনেকটা কষ্ট সাপেক্ষ, তাছাড়া কষ্টকর। আমি যে হোয়াট এভার মেবি, আমি একটা রাত্রি রেস্ট নিই, আমার ঠিক হয়ে যাবে। তা আমি পেটের প্রবলেমের জন্য একটা ওষুধও খেয়েছিলাম, তাতে একটুখানি রেস্ট্রিক্টেড হলো। আমি সেই রাতটা একটু ঘুম দিলাম, আর ভগবানকে মনে মনে ডাকলাম, দেব তোমার কাছে এসে আমি আর যেতে পারবো না, এটা তুমি অন্তত করো না। জানি না, হয়তো আমার ডাক সে শুনেছিল। সকালবেলা উঠে আমি নিজেই নিজেকে টেস্ট করলাম, একটু মনে হলো ইমপ্রুভ হয়েছে। এইবার তারা, মানে আমাদের সঙ্গে আরও যারা সহচরী ঢুকেছিল সেই রাত্রেই তারা ডিসিশন নিয়েছিল তারা ব্যাক করবে, কারণ তাদেরও অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছিল, তারা কোনো রিস্কই নিতে চাইল না। তো যথারীতি তারা বেরিয়ে গেছে। এবার সকালবেলা আমি উঠে আমার চেক করে আমি দেখলাম আমার একটু ঠিকই লাগছে। এবার ওদেরকেও বললাম, ওরা চা ঠা দিল, খাবার টাবার পর বললো না এবার আপনার একটু ঠিক আছে। তখন আর তারা আমাকে বাধা দিল না, এবং আমি যথারীতি সবার সঙ্গে আমার ঘোড়ায় আবার দ্বিতীয় দিনের জন্য পরিক্রমায় নিজেকে প্রস্তুত করলাম, ঘোড়ায় উঠে গেলাম। এবার ঘোড়া চলছে চলছে চলছে, চারপাশে কিছু জিনিস দেখা গেল। তিব্বতিয়ানরা কিছু রং বেরঙের পতাকা চারপাশে লাগিয়ে রাখে, এটা বোধহয় ওদের ধার্মিক কোনো উপকরণ, মানে শ্রদ্ধা জানাবার। এছাড়াও অনেক তিব্বতিয়ানরা হাঁটছে হাঁটছে, কিছুটা শুয়ে পড়ে তারা প্রণাম জানিয়ে আবার উঠে বসে, আবার কিছুটা, মানে আমাদের যেমন তারকেশ্বরে আমরা একটা এরকম মহত্তা দিই, সেইভাবেই ওরাও এখানে দেখলাম সেম প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে। ভালো লাগলো দেখে। এই এখন অজানা শহর, কেউ কারো কথা বোঝে না। এইভাবে দেখতে দেখতে হঠাৎ আমাকে ঘোড়াওয়ালা বলল, ডাউন, ইউ হ্যাভ টু ওয়াক, ইউ ওয়াক। ওয়াক? কোথায় আমি এখান থেকে ওয়াক করবো? তখন দেখলাম প্রত্যেকেই ঘোড়ার থেকে নামছে, এবং ওখানে আমাদের প্রত্যেকের একটা করে সিমিলার ড্রেস পরতে হয়েছিল, যেটা আমার ট্রাভেলার্সরা দিয়েছিল। তা আমি আর সেটা পরিনি, আমি আমার নিজস্ব ড্রেসটাই পরেছিলাম। মাথায় টুপিটা ছিল ওদের দেওয়া, যাতে ওরা বুঝতে পারে আমি ওদেরই লোক, এবং হাতের ব্যাগটার মধ্যেও যথারীতি নাম্বারিং ছিল এবং ওদের কালারিংও ছিল। তো এইভাবে, এবং হাতে স্টিক নিয়েছিলাম একটা, এইবার সেই স্টিকের সাহায্যে আমার চলতে হবে। কত দূর তা জানি না, কীভাবে তাও জানি না। সামনে রুক্ষ পথ, বড় বড় পাথর, তার মধ্যে ধরবার জায়গা কিছু নেই, ওই স্টিক অবলম্বন, সেটার মধ্যে দিয়ে দিয়ে হাঁটতে হবে। তো সবাই দেখলাম একটু একটু হাঁটছে আর কিছুক্ষণ গিয়ে রেস্ট নিচ্ছে। তো আমিও সেই পদ্ধতি অবলম্বন করলাম।
করতে করতে অনেকটা দেখলাম নিচে নেমে এসেছি। আর নিচে নেমে আসা মানে আমার অক্সিজেন লেভেলটা একটু হেল্পফুল হবে। উপরে যতক্ষণ ছিলাম সেই লেভেলটা কষ্টকর ছিল, তবে আমি কোনো অক্সিজেনের হেল্প নিইনি, অনেকেই ওখানে নিচ্ছিল। এইবার নিচে যখন আমরা একটু এলাম, আমি অদূরে দেখলাম সেই অনাকাঙ্ক্ষিত সেই মানে পার্বতী কুণ্ড যেটা বলা হয়, নীল গ্লেসিয়াল টার্কোয়েজ ওয়াটার, চারপাশে পাহাড়ে ঘেরা। আমি পড়েছিলাম যে পার্বতী নাকি ওখানে স্নান করতে গিয়ে তার দেহ থেকেই গণেশকে উৎপন্ন করেছিল, এবং ওখানেও পাহারাদার হিসেবে ওকে দাঁড় করিয়েছিল, বলেছিল আমি যতক্ষণ স্নান করব কাউকে আসতে দেবে না। তো সেও যথারীতি দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ বাদে শিব কোথা থেকে এসে হাজির হয়েছে, ও পার্বতীর সঙ্গে দেখা করতে চাইছে, কিন্তু যথারীতি গণেশ মায়ের আদেশ, কিছুতেই তাকে অ্যালাউ করবে না। তীব্র রাগে তখন শিব তাকে ত্রিশূল দিয়ে গলাটাই কেটে দিল। এই দেখে গৌরী হা 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 করে উপরে উঠে এলো, কী করলে আমার সন্তান বলে সে কান্না জুড়ে দিল। কি করা যাবে তখন প্ল্যান করলো একটা মাহুতের, সেই সময়ই একটা মাহুতও মরেছিল, তো তার মাথা কেটে এনে গণেশের মাথা স্থাপন করা হলো। এবং তার মাতৃভক্তি দেখে এইটা নিয়ম হলো যে কোনো পুজোর আগেই গণেশের পুজো করতে হবে, কারণ গণেশের মতো মাতৃভক্তি আর কারো নেই। এই সব মনে করতে করতে ওটা দেখতে দেখতে কোথায় হারিয়ে গেলাম, আমি কোথায় এলাম। অবশেষে আমি এলাম, তখন কষ্ট যতই হোক সেটা আর কষ্ট মনে হচ্ছিল না। কিসের এক অনুপ্রেরণায় আবার আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এবার এমন একটা জায়গায় আমি এসে গেলাম, আমি চারপাশে আর কাউকেই দেখতে পাচ্ছি না। আমাদের ড্রেস পরিহিত যারা সঙ্গী সাথী ছিল তারা কেউ নেই আশেপাশে। আমার মনে একটু অজানা ভয় এসে গেল, আমি কি হারিয়ে গেলাম? এইবার আমি, আমার মোবাইলে রোমিং ছিল, আমি সেখান থেকে আমার দিল্লিতে ট্রাভেল এজেন্টকে ফোন করে জানলাম যে আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না, এবার কোথায় গিয়ে মিট করব, আমাকে জায়গাটা বলুন। তখন ওখান থেকে বলল আপনি সামনে টি পয়েন্ট বলে একটা জায়গা পাবেন যেখানে সবাই মিট করছে, আপনি ওখানে দাঁড়ান, ওরা আপনাকে খুঁজে নেবে। ঠিক আছে। এইবার সেই নিচে নামাটাও তো এক যুদ্ধ। কিছু কিছু জায়গায় রেলিং আছে, কিন্তু দুটো রেলিংয়ের ফাঁকে এতটাই ফাঁক যে ওইটুকুনি নামাটাও এক সমস্যা। তো যাই হোক, সেই সময় জানি না ভগবানই হয়তো ছদ্মবেশে একটি ছেলে হয়ে আমার কাছে এলো, ও আমার হাত ধরে ধরে কিছুটা হেল্প করলো। আমি যথারীতি দেখলাম টি পয়েন্ট। তখন মনের মধ্যে একটা জোর পেলাম এবং নর্মালি হাঁটতে হাঁটতে আলটিমেটলি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এবং সেখান থেকে এবার ঘোড়ায় করে আবার আমাদের আরেকটা হোটেলে থাকার কথা, ডোলমালা পাশে চুটুলপুক হোটেল, সেটা আমাদের সেকেন্ড ডে স্টেইং। এবং সেখান থেকে পরের দিন সকালবেলা আবার ঘোড়া এবং হাঁটা এই করে একটা বাস স্ট্যান্ডে আসা, সেই বাস স্ট্যান্ড থেকে আবার আমাদের নেমে আসা হলো সেই দারচিনি জোরদারে। সেখান থেকে বাসে করে করে আমাদের এইবার আর কোথাও প্ল্যান নেই রাখবার, যদি আমরা প্লেন পেয়ে যাই, হেলিপ্যাড পেয়ে যাই, আমরা ডাইরেক্টলি একদম নেপালগঞ্জে চলে আসব, এমনিই প্ল্যান হয়েছিল। তো সেইভাবে করতে করতেই আমরা এসে নেপালগঞ্জে পড়লাম। সেখানেও আমাদের থাকার ব্যবস্থা করলেও রাত্রি যাপন করা যাবে না, যার যার মতন স্যুটকেসগুলো নিয়ে নাও, পুরনো জিনিস গুছিয়ে নিয়ে আমাদের ট্রান্সফার করে ব্যাগ থেকে সব গুছিয়ে নিয়ে আবার লখনৌ দিকে গাড়ি করে আমরা গ্রুপ ওয়াইজ রওনা দিলাম। আমি অবশ্য লখনৌ এসে একটা দিন ছিলাম, কারণ ভীষণই টায়ার্ড লাগছিল, তো এত বড় একটা লং জার্নি, তাছাড়া আমার টিকিটও করা ছিল না, আমি আন্দাজে করিনি, কারণ যদি আমাকে স্টে করতে হতো ওখানে কোথাও আরও একদিন, তাহলে তো আমার টিকিট নিয়ে প্রবলেম হতো।
তো যাই হোক, পরের দিন আমার ট্রাভেলস থেকেই আমাকে হেল্প করলো সকালে ফ্লাইটে ক্যালকাটা টিকিট কাটা। তো আমি যথারীতি পেয়ে সেখান থেকে আমি ক্যালকাটায় এলাম। এসে এত টায়ার্ড লাগছিল আর এত আনন্দও হচ্ছিল যে আমি কোথায় গিয়েছিলাম আর কোথায় চলে এলাম। ওম নমঃ শিবায় এই নাম করে আমি আমার গন্তব্যস্থল আমার বাড়িতে পৌঁছে গেলাম। ওম নমঃ শিবায়। কেমন লাগলো আমার ট্যুর জানাবেন।